হ্যালো অ্যাসপিরেন্টস, টুডে ইজ ডে 6। আজকে আমরা সুকান্ত ওঝার একটা কমেন্টের ওপরে ভিডিও করব। সুকান্ত বলেছে রমেশ সিং থেকে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে ফর WBCS মেন্স। রমেশ সিং এর উপরে এই ধরনের আমরা কমেন্ট আগেও দেখেছি, যেখানে রমেশ সিং এর বইটা যথেষ্ট মোটাও একটা বই হওয়ার জন্য স্টুডেন্টরা বুঝতে পারছে না যে পুরোটা পড়তে হবে নাকি, বা পুরোটা পড়াও তাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। তাই তারা বারবার করে জানতে চেয়েছে, বিভিন্ন আমরা জায়গাতে কমেন্ট এরকম পেয়েছি যে হাউ টু রিড রমেশ সিং প্রপারলি, এবং সিলেক্টিভ ওয়েতে কিভাবে রমেশ সিংকে অ্যাপ্রোচ করবো। রমেশ সিং এর এই ধরনের মানে কমেন্ট রমেশ সিং এর উপরে যেটা আছে, এর বাইরেও ইকোনমিক্স এর উপরেও কমেন্ট আছে যে ইকোনমিক্স এর ইম্পর্টেন্ট এরিয়া কোনগুলো, ইকোনমিক্স থেকে আমরা কোন কোন এরিয়াগুলোকে পড়লে আমরা ম্যাক্সিমাম কোয়েশ্চেন উত্তর দিতে পারবো। তো এখানে সুকান্ত ওঝা যদিও WBCS মেন্স এর কথা বলছে, তবু আমরা ব্যাপারটাকে একটুখানি ভাস্ট ভাবে করার চেষ্টা করছি, এবং WBCS মেন্স এর পাশাপাশি WBCS প্রিলিমসেও কাজে লাগবে এরকম এরিয়াগুলোকে আমরা ইনক্লুড করছি। রমেশ সিং এর বইটা থেকে কোন কোন এরিয়াগুলো পড়লে তোমাদের কাজে লাগবে পরীক্ষাতে, এবং কতটা করে পড়তে হবে, বিভিন্ন এরিয়া থেকে সিলেক্টিভ ওয়েতে কতটা পড়তে হবে, এই ব্যাপারটা আমরা এখানেতে ডিসকাস করার চেষ্টা করছি। আমরা সূচিপত্র ধরে শুধু রমেশ সিং এর বইটাকে নিয়ে ডিসকাস করব, যেখানেতে আমরা দেখব যে রমেশ সিং এর বইটাতে সূচিপত্র অনুযায়ী কি কি পোর্শন আছে এবং তার মধ্যে থেকে কি কি পড়া দরকার। তাহলে চলো দেখা যাক যে রমেশ সিং থেকে কি কি পড়তে হবে। আমরা দেখছি রমেশ সিং এর বই থেকে আমরা কিরকম ভাবে সিলেক্টিভ ওয়েতে পড়তে পারি, কি কি পোর্শন আছে ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের এক্সামের পার্সপেক্টিভে পড়তে হবে। যদিও আজকের ভিডিওটা করার ক্ষেত্রে আমরা ফোকাস রাখবো WBCS মেন্সের কোয়েশ্চেন পেপারের ওপরে, তারপরেও কিন্তু আমরা বেশ কিছু কোয়েশ্চেনের উত্তর ইজিলি করতে পারবো প্রিলিমসেও, যদি রমেশ সিং এর বইটা পড়া যায়। ভিডিও শুরুতেই আমি বলে রাখি যে এটা কোনো কমার্শিয়াল পারপাসে এই ভিডিওটা বানানো হচ্ছে না, অর্থাৎ এটা স্পন্সার্ড কোনো ভিডিও নয়। রমেশ সিং এর বইটাকে প্রমোট করার বা ম্যাগ্রো হিল এডুকেশনের এই পার্টিকুলার ভার্সনটাকে প্রমোট করার কোনো উদ্দেশ্য নেই। এটা স্টুডেন্টদের ডিমান্ড অ্যান্ড রিকোয়েস্ট করা হচ্ছে। রমেশ সিং পারহ্যাপস ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বুকস এখন যারা সিভিল সার্ভিস অ্যাসপায়ার করছে। বইটা যদিও লেখা ফর সিভিল সার্ভিস এক্সামিনেশন, মানে ইউপিএসসির জন্য, কিন্তু WBCS এর স্টুডেন্টরাও এটা ফলো করছে, এবং এই বইটাকে আমরা যদি পুরোটা গো থ্রু করতে পারি তাহলে কিন্তু আমাদের কনসেপ্ট অনেকটাই তৈরি হবে, এক্সামেতেও অনেক হেল্প করবে। এই কারণে স্টুডেন্টদের যে ভিডিও রিকোয়েস্ট আছে, ভিডিও ডিমান্ড আছে, তার উপর ভিত্তি করে আমরা এই ভিডিওটা তৈরি করছি, কোনো কমার্শিয়াল পারপাসে নয়। আমি 8th এডিশন ইউজ করছি এই ভিডিওটার জন্য। এটা পারহ্যাপস দ্য লেটেস্ট এডিশন, তবে বলে রাখি যে এটা যদি লেটেস্ট এডিশন না হয়, 8th এডিশনই ইউজ করতে হবে তোমাদের, এরকম কোনো ব্যাপার নয়। অলওয়েজ গো ফর দ্য লেটেস্ট ওয়ান, লেটেস্ট এডিশন তোমরা নাও, এবং সেখানেতে লেটেস্ট এডিশন নিলে তোমরা অনেক কিছু ডেটা পাবে যেগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে কারেন্ট ইস্যুর ক্ষেত্রে। ইকোনমিক সার্ভে রিপোর্ট থাকে এই বইটাতে, বাজেট থাকে, এইগুলো কিন্তু কারেন্ট ডেটার না হলে হবে না। আমরা চলে আসছি একদম শুরুতে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ট্রোডাকশন। চ্যাপ্টারগুলোকে আমরা আলাদা আলাদা করে দেখছি, চ্যাপ্টার ওয়াইজ বলে দিচ্ছি যে কী কী পড়তে হবে। ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে এখানেতে লেখা আছে ইকোনমিক্স দ্য ডিসিপ্লিন। ইকোনমিক্স সাবজেক্টটার সম্বন্ধে বলা আছে, ডেফিনিশন, ইকোনমিক্সের ফোকাস, চ্যালেঞ্জেস অফ ইকোনমিক্স, এই সমস্ত জিনিসগুলো পড়তে হবে না। তার মানে ইন্ট্রোডাকশনের প্রথম পোর্শনটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, পড়তে হচ্ছে না। তারপরে আসছি সেকেন্ড পোর্শনে, অর্গানাইজিং অ্যান্ড ইকোনমি। এখানেতে 3টে কথা বলা আছে, দেখতে পাচ্ছ তোমরা, যে ক্যাপিটালিস্ট ইকোনমি, স্টেট ইকোনমি অ্যান্ড মিক্সড ইকোনমি। এই জায়গাটা কনসেপ্টের জন্য পড়তে হবে। তোমরা জানো বিভিন্ন ধরনের ইকোনমি হয়, ইন্ডিয়া যেমন মিক্সড ইকোনমির এক্সাম্পল, এর বাইরেও বিভিন্ন ইকোনমি আছে, যেমন সোশ্যালিস্ট ইকোনমি হয়, যেমন কমিউনিস্ট ইকোনমি হয়, যেমন ক্যাপিটালিস্ট ইকোনমি হয়। তো এই ইকোনমিগুলোর ফিচার কি, এটা জানা খুব জরুরি। সেই কারণে কনসেপ্ট তৈরি করার জন্য এই জায়গাটা পড়তে হচ্ছে। খুব লুসিড ল্যাঙ্গুয়েজে লেখা, খুব সাধারণভাবে যেহেতু লেখা আছে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি, যদিও গোটা বইটা ওরকমভাবে এক্সাম্পল দিয়ে দেখানো যাবে না, কারণ বইটার যথেষ্ট বড় ভলিউম আছে, দেখতে পাচ্ছ 1000 পাতার চেয়ে বেশি পাতা আছে। তাই আমি একটা উদাহরণ দিয়ে দেখাবো এখানে যে কীরকমভাবে পড়তে হবে এর মধ্যে থেকে। যদি আমরা 1.5 এই পোর্শনটার কথা ধরি, তাহলে আমরা দেখে নেব যে কীরকম লেখা আছে, কতটা ভলিউমে লেখা আছে, এবং তার মধ্যে থেকে বেছে কীভাবে পড়তে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি অর্গানাইজিং অ্যান্ড ইকোনমি, যেটা চ্যাপ্টারটার নাম আমি বলছিলাম, ক্যাপিটালিস্ট ইকোনমি এখানেতে আছে। এখানে আমরা পাচ্ছি স্টেট ইকোনমি এবং মিক্সড ইকোনমি। আমরা যদি মিক্সড ইকোনমির কথা ধরি, মিক্সড ইকোনমি কিন্তু অনেকটা বড় জায়গা জুড়ে লেখা আছে। এইখানে আমরা এই পোর্শনটা পাচ্ছি, তারপরে এই পুরো পেজটা পাচ্ছি মিক্সড ইকোনমির ওপরে, তারপরে এখানেও আমরা পাচ্ছি মিক্সড ইকোনমি নিয়ে লেখা আছে, তারপরের পেজেও আছে এতদূর পর্যন্ত। তো কোয়েশ্চেন হচ্ছে যে এতটা কি আমাকে পড়তে হচ্ছে? পুরো 1000 পাতা কভার করতে গেলে প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদের পড়তে হবে, এই ধারণাটা ভুল। এখানে দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে মিক্সড ইকোনমির ক্ষেত্রে তোমাদের কি জানতে হবে। তোমরা জানো মিক্সড ইকোনমির ফিচার জানতে হবে অ্যাকচুয়ালি। এখানে তো মিক্সড ইকোনমির কিন্তু অনেক কিছু হিস্ট্রির কথা বলা আছে, যেমন কিনস এর কথা বলা আছে, জেম কিনস ইকোনমিস্ট,
while kings were inquiring into the causes and causes and cures of Great Depression, he questioned the capitalist economic system being practiced throughout Euro America. এইভাবে যে কনসেপ্টটা তৈরি করেছে, হিস্ট্রির কথা বলেছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদের জানতে হবে না, অর্থাৎ এই পুরো পোর্শনটা তোমরা বাদ দিয়ে দিতে পারো। মিক্সড ইকোনমির ক্ষেত্রে তোমাদের জাস্ট জানতে হবে ফিচার, তাই তোমরা বোঝার চেষ্টা করো যে মিক্সড ইকোনমির ফিচার কোন পোর্শনটাতে আছে। এরকমভাবে তোমরা যদি এক একটা প্যারা ধরে ধরে তোমরা দেখো, প্রথম একটা লাইন প্রত্যেকটা প্যারাগ্রাফের পড়লেই তোমরা বুঝতে পারবে যে প্যারাগ্রাফটা কী সম্বন্ধে কথা বলছে। যদি বুঝতে পারো যে এটা তোমাদের দরকার নেই, এটা এক্সেসিভ থিওরির কথা বলছে বা হিস্ট্রির কথা বলছে বা খুব ডিটেলে কনসেপ্ট তৈরি করার কথা বলছে, তাহলে সেই পোর্শনটা অ্যাভয়েড করে যাও। মিক্সড ইকোনমির বেসিক কনসেপ্ট লাগবে। অ্যাকচুয়ালি দেখতে গেলে তোমরা যদি পড়ে দেখো তাহলে বুঝতে পারবে যে মিক্সড ইকোনমির এই প্রত্যেকটা প্যারাগ্রাফ ধরে ধরে যদি তোমরা পড়ো তাহলে বুঝতে পারবে, বা প্যারাগ্রাফগুলোর প্রথম সেন্টেন্সটা পড়লেই বুঝতে পারবে যে মিক্সড ইকোনমি সম্বন্ধে কিন্তু খুব ভালোভাবে এখানেতে এক্সপ্লেন করা থাকলেও সেগুলো একটাও তোমাদের কাজে লাগবে না। তাই মিক্সড ইকোনমি তোমরা এই পোর্শনটা থেকে পড়বেই না বেসিক্যালি। তাহলে আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমি কেন প্রথমে বললাম যে এখানেতে যে এরিয়াটা আছে সেইটা পড়তে হবে তোমাদের। ক্যাপিটালিস্ট ইকোনমি বলেছি, স্টেট ইকোনমি বা সোশ্যালিস্ট ইকোনমি, মিক্সড ইকোনমি, এগুলো পড়তে হবে আমি বললাম। পড়তে হবে মানে এটা তোমাদের রিকোয়ারমেন্ট পড়া। এবার সেটা রমেশ সিং থেকে না পড়তেও পারো। রমেশ সিং থেকে না পড়ে তোমরা এইখানে যেহেতু পুরো সিলেবাসটা পেয়ে যাচ্ছ, তোমাদের যে যে এরিয়াগুলো কভার করতে হবে, তোমরা অনেক কিছুই আছে যেগুলো রমেশ সিংয়েতে তোমাদের জন্য সুইটেবল ওয়েতে দেওয়া নেই, সেই কারণে সেই জায়গাগুলো উইকিপিডিয়া থেকে পড়ে নাও। তার মানে বেসিক্যালি ক্যাপিটালিস্ট ইকোনমি, স্টেট ইকোনমি, মিক্সড ইকোনমি, এই পোর্শনটা তোমরা পড়বে কিন্তু রমেশ সিং থেকে নয়, এটা কিন্তু উইকিপিডিয়া থেকে পড়বে। এরকমভাবে তোমরা বইটা যদি একবার গো থ্রু করে নাও রাফলি, তাহলে বুঝতে পারবে কোন কোন এরিয়া তোমরা রমেশ সিং থেকে পড়বে, কোন কোন এরিয়াগুলো রমেশ সিং থেকে না পড়ে অন্য সোর্স থেকে পড়বে। নেক্সট আমরা চলে আসছি রোল অফ স্টেট ইন দ্য ইকোনমি, পড়ার দরকার নেই। ওয়াশিংটন কনসেনসাস পড়ার দরকার নেই। সেক্টরস অফ ইকোনমি, এটা পড়তে হবে। ইকোনমিক সেক্টর আমরা যেরকমভাবে নর্মালি ভাগ করি, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর, এই সেক্টরগুলো কী, সেক্টরগুলোর আন্ডারে কোন কোন ইন্ডাস্ট্রিগুলো পড়ছে, এই সমস্ত জিনিসগুলো জানা দরকার। এটা কনসেপ্ট তৈরি করার জন্য কাজে লাগবে। এখানেতে তোমরা রমেশ সিং থেকে এটা পড়ছো। টাইপস অফ ইকোনমিক্স, টাইপস অফ ইকোনমিক্সের মধ্যে অ্যাগ্রেরিয়ান ইকোনমি, ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি, সার্ভিস ইকোনমি, এই সমস্ত এরিয়াটাও কিন্তু কনসেপ্ট তৈরি করার জন্য পড়তে হবে। এই পোর্শনটা খুব একটা ভালোভাবে তোমাদের এখানেতে কাজে লাগবে না, তার মানে আবার এই পোর্শনটা তোমাদেরকে বাইরের থেকে পড়তে হবে, এক্সটার্নাল সোর্স থেকে। মেনলি উইকিপিডিয়া থেকে পড়ার চেষ্টা করো, গুগলে সার্চ করে উইকিপিডিয়া ওয়েবসাইট থেকে পড়ে নাও। এরপরে তোমরা পাচ্ছ কিন্তু আইডিয়া অফ ন্যাশনাল ইনকাম। আইডিয়া অফ ন্যাশনাল ইনকামের আন্ডারে যেটা আছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের কনসেপ্ট তৈরি করার জন্য কাজে লাগবে। তোমাদের প্রিলিমসে কোয়েশ্চেন আসবে, মেন্সেও আসবে। ইনফ্যাক্ট 2017-এতেই জিডিপির ওপরে একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন এসেছিল, কোয়েশ্চেন পেপার দেখলে তোমরা বুঝতে পারবে। কোয়েশ্চেনটাতে দুটো স্টেটমেন্ট করে দেওয়া ছিল, আমার এক্স্যাক্টলি কোয়েশ্চেনটা মনে পড়ছে না। দুটো স্টেটমেন্ট করা আছে জিডিপির ওপরে, জিডিপির ওপরে একটা ছিল আর একটা ছিল এনএফআই এর ওপরে, মানে নিট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। তারপরে বলেছে ওই দুটো স্টেটমেন্টের মধ্যে কোনটা কারেক্ট, দুটোই কারেক্ট নাকি দুটোই ফলস, যে কোনো একটা কারেক্ট, এই ধরনের কোয়েশ্চেন এসছে। তো ওটা কনসেপ্ট না থাকলে তোমরা উত্তর করতে পারবে না। তাই তোমাদের পড়তে হবে জিডিপি, এনডিপি, জিএনপি, এনএনপি, এই সমস্ত জিনিসগুলো কী, এই জিনিসগুলো কনসেপ্ট তৈরি করার জন্য রমেশ সিং খুব ভালো। এখান থেকে তোমরা পড়ার চেষ্টা করো। আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। 1.15 নাম্বার পেজেতে আমরা পাচ্ছি জিডিপি। জিডিপি জিনিসটাকে দেখো কত সংক্ষেপে সুন্দরভাবে বলা আছে। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি ইজ দ্য ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড উইদিন দ্য বাউন্ডারি অফ আ নেশন ডিউরিং 1 year period. For India, the calendar year is from 1st April to 31st March. দুটো সেন্টেন্সে খুব সুন্দরভাবে কিন্তু বলে দেওয়া আছে জিডিপি জিনিসটা কি। জিডিপি হচ্ছে সমস্ত ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস যেটা প্রডিউসড হচ্ছে উইদিন দ্য বাউন্ডারি অফ আ কান্ট্রি, একটা দেশের ভৌগোলিক এরিয়ার ভিতরে একটা বছরেতে, ফাইন্যান্সিয়াল ইয়ারেতে, সেইটাই হচ্ছে জিডিপি। তারপরে এবার জিডিপিকে এক্সপ্লেন করেছে জিনিসটা কি, খুব অল্প এরিয়া জুড়েই কিন্তু এক্সপ্লেন করেছে। এনডিপি চলে আসছে, নিট ডোমেস্টিক প্রোডাক্ট ইজ the GDP calculated after adjusting the weight of the value of depreciation. জিডিপি আর এনডিপির মধ্যে যে পার্থক্যটা, গ্রস আর নিটের মধ্যে পার্থক্য হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনটাকে যখন মাইনাস করা হচ্ছে তখন গ্রস থেকে নিট বেরোচ্ছে। অত খুব সিম্পল ওয়েতে কিন্তু এখানেতে এক্সপ্লেন করে দেওয়া আছে, তোমাদের কনসেপ্ট তৈরি করতে খুব ভালোভাবে সাহায্য করবে রমেশ সিং এর এই বইটা। এই পোর্শনটা তোমরা রমেশ সিং থেকে অবশ্যই পড়ে নাও ভালোভাবে। তো এরপরে আমরা এরকমভাবে আমরা চ্যাপ্টার 1 কমপ্লিট করলাম। আমরা চলে আসছি চ্যাপ্টার 2-তে। চ্যাপ্টার 2-তে বলা আছে গ্রোথ, ডেভেলপমেন্ট অ্যান্ড হ্যাপিনেস। এখানে ইকোনমিক গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলা আছে, হ্যাপিনেস ইন্ডেক্সের কথা বলা আছে, খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে রমেশ সিংয়েতে। তোমরা রমেশ সিং থেকে এই পোর্শনটা পুরোটাই পড়ছো। তিনটে জিনিস জানছো, ইকোনমিক গ্রোথ কাকে বলে, ইকোনমিক গ্রোথের বিভিন্ন ধরনের ইন্ডিকেটর বা ইন্ডেক্সগুলো কী কী, ইকোনমিক ডেভেলপমেন্ট কী, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য কী, ইকোনমিক ডেভেলপমেন্টের ইম্পর্টেন্ট ইন্ডেক্সগুলো কী কী,
এবং মেনলি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেটা মোস্ট পপুলার সেইটার সম্বন্ধে জানছো, তার কম্পোনেন্ট কী কী, ইন্ডিয়ার র্যাঙ্ক কীরকম, কিসের ওপর ভিত্তি করে র্যাঙ্কিং হয়, কীরকমভাবে ক্যালকুলেট করা হয়, এই সমস্ত জিনিসগুলো জানছো। এর বাইরে হ্যাপিনেস ইন্ডেক্সের ব্যাপারেও জানছো তোমরা। তো এই পুরো পোর্শনটা রমেশ সিং থেকে আবার পড়ছো। এভলিউশন অফ ইন্ডিয়ান ইকোনমি, এখানেতে তোমরা দ্য ব্যাকগ্রাউন্ড যেটা আছে ইন্ডিয়ান ইকোনমির ব্যাকগ্রাউন্ডটা তোমাদের জানার দরকার নেই। যদি কারোর নিজের আগ্রহ থাকে একবার জাস্ট গল্পের মতো পড়ে নিতে পারো, সুন্দরভাবে বর্ণনা করা আছে। এর বাইরে পরীক্ষার জন্য খুব একটা দরকার নেই। প্রাইম মুভিং ফোর্সটা পড়তে হবে, পিএমএফ বলা হয়। এটা নিয়ে ডিবেট ছিল, তোমরা জানো যে প্ল্যানিংয়ের হিস্ট্রিতে পিএমএফ নিয়ে ডিবেট ছিল যে এগ্রিকালচারকে প্রাইম মুভিং ফ্যাক্টর বলা হবে ইন্ডিয়ার ইকোনমির নাকি ইন্ডাস্ট্রিকে। তো যখন এগ্রিকালচার ভার্সেস ইন্ডাস্ট্রি এই ধরনের ডাউট হলো, তখন কিন্তু কেন ইন্ডাস্ট্রিকে ধরা হলো প্রথমে প্রাইম মুভিং ফ্যাক্টর হিসাবে, এই সমস্ত জিনিসগুলো তোমাদের জানা দরকার। এখান থেকে তোমরা এটা পড়ে নিতে পারছো। প্ল্যান্ড অ্যান্ড মিক্সড ইকোনমি ইন্ডিয়ার একটা ফিচার, ইন্ডিয়ান ইকোনমি প্ল্যান পড়ে নিচ্ছ কনসেপ্ট তৈরি করার জন্য। এমফাসিস অন পাবলিক সেক্টরের মধ্যে আছে ইন্ডাস্ট্রিয়াল নিডস, ইনফ্রাস্ট্রাকচারাল নিডস, এমপ্লয়মেন্ট জেনারেশন, এই সমস্ত জিনিসগুলো একটা বেসিক কনসেপ্টের জন্য একবার গো থ্রু করে নাও, খুব বেশি মনে রাখার কিছু দরকার নেই। প্রফিট অ্যান্ড ডেভেলপমেন্ট অফ সোশ্যাল সেক্টর, রাইজ অফ প্রাইভেট সেক্টর, এগুলো জাস্ট একবার রাফলি গো থ্রু করে নিতে পারো। রাফলি গো থ্রু করা মানে আমি বলতে চাইছি স্কিপ করে করে পড়তে পারো, পুরো একদম প্রত্যেকটা লাইন ধরে লাইন বাই লাইন পড়ার দরকার নেই। নেক্সট চলে আসছি ইকোনমিক প্ল্যানিংয়েতে। ইকোনমিক প্ল্যানিংয়ের ক্ষেত্রে তোমার এই যে অরিজিন অ্যান্ড এক্সপেনশন অফ প্ল্যানিং, এখানেতে বলা আছে রিজিওনাল প্ল্যানিং, ন্যাশনাল প্ল্যানিং, জিনিসটা কি এই কনসেপ্টে জাস্ট একটুখানি জেনে নাও। এরপরে টাইপস অফ প্ল্যানিংয়ে চলে আসো, ইম্পারেটিভ অ্যান্ড ইন্ডিকেটিভ প্ল্যানিং বলতে কী বোঝায় এই জায়গাটা পড়ে নিচ্ছ। তারপরে প্ল্যানিংয়ের হিস্ট্রি এখানেতে আছে, বিশেষ সারায়া প্ল্যান থেকে শুরু করে ফিকি প্রপোজাল, এফআইসিসিআই প্রপোজাল, কংগ্রেস প্ল্যান, বম্বে, গান্ধীয়ান পিপলস প্ল্যান, সর্বোদয়া প্ল্যান, এই সমস্ত জিনিসগুলো কি প্ল্যানিংয়ের হিস্ট্রির জন্য এগুলো জানা দরকার। এগুলো থেকে এখন কোয়েশ্চেন খুব বেশি এক্সপেক্টেড নয়, তবে অবশ্যই জেনে রাখা দরকার, কারণ এটা ইন্ডিয়ান ইকোনমির বলা যেতে পারে হিস্ট্রির সাথে জড়িত। এরপরে তোমরা চলে আসছো যে 5 ইয়ার প্ল্যানের ক্ষেত্রে 20 পয়েন্ট প্রোগ্রামের কথা বলা আছে, এই জিনিসটা কি জেনে নাও। তারপরে হচ্ছে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, এরকমভাবে বিভিন্ন স্টেজেতে প্ল্যানিং হয়েছে যেগুলো, যেমন হচ্ছে সেন্ট্রাল লেভেল প্ল্যানিং, স্টেট লেভেল প্ল্যানিং, ডিস্ট্রিক্ট লেভেল, তারপরে নেমে এসে ব্লক লেভেল অ্যান্ড লোকাল লেভেল। এরকমভাবে প্ল্যানিংয়ের যে বিভিন্ন ধরনের পিরামিডাল স্ট্রাকচার, এটা তোমরা জানছো এখান থেকে, এটা খুব সংক্ষেপে পড়ে নিচ্ছ। এরপরে তোমাদের এখানেতে আছে হচ্ছে চেঞ্জিং নেচার অ্যান্ড রোল অফ প্ল্যানিং, এই জায়গাটা তোমাদের পড়ার কোনো দরকার নেই। এরপরে এর নিচে যে পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ যে ইকোনমিক গ্রোথ, পভার্টি, এমপ্লয়মেন্ট, এডুকেশন, হেলথ, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ইকোনমিক ইস্যুস রিলেটেড টু 12 প্ল্যান। এইগুলো কিন্তু তোমরা জাস্ট একবার গো থ্রু করতে পারো, কোয়েশ্চেন না আসার চান্সই ম্যাক্সিমামটাই কোয়েশ্চেন আসবে না, ধরে রাখো। তা একবার যেহেতু 12 প্ল্যান ওয়াজ দ্য লেটেস্ট ওয়ান, তাই এটা একবার দেখে নিতে পারো। তবে এখান থেকে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো খুব একটা পড়ার দরকার নেই, ডেটাগুলো মনে রাখার দরকার নেই, ডেটাগুলো রিলেটেড কনক্লুশন তোমরা ড্র করে রাখতে পারো, এটুকুই লাগবে শুধু। তারপরে আমরা চলে আসছি যে এখানেতে ল্যাক অফ প্রসপেক্টিভ ইন প্ল্যানিং, ফেলিওর ইন প্রমোটিং ব্যালেন্সড গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই যে এই জিনিসগুলো বলা আছে ক্রিটিক্যাল ইভ্যালুয়েশনের আন্ডারে, এগুলো একটা পড়ার দরকার নেই। ইনক্লুসিভ গ্রোথ জিনিসটা কি জেনে রাখবে, এবং এখানেতে ইনভেস্টমেন্ট মডেল পড়ার দরকার নেই, সেন্ট্রাল সেক্টর স্কিমস পড়ার দরকার নেই, ইন্ডিপেন্ডেন্ট ইভ্যালুয়েশন অফিস পড়ার দরকার নেই, প্রোগ্রাম ইভ্যালুয়েশন অর্গানাইজেশন পড়ার দরকার নেই। এরপরে তোমরা চলে আসছো ডিরেক্টলি এখানে নীতি আয়োগে। নীতি আয়োগের ক্ষেত্রে স্ট্রাকচার জানতে হচ্ছে, নীতি আয়োগের গাইডিং প্রিন্সিপাল, নীতি আয়োগের যে সমস্ত স্পেশালাইজড উইংসগুলো আছে এগুলো সব জানতে হচ্ছে, নীতি আয়োগের এক্স্যাক্ট কাজকর্ম, এই সমস্ত ব্যাপারগুলো এখান থেকে তোমরা পড়ে নিচ্ছ। আমরা নেক্সট চলে আসছি ইকোনমিক রিফর্মসে। ইকোনমিক রিফর্মসের ক্ষেত্রে বলা আছে এখানে প্রথমে যে প্ল্যানিং মডেল, ওয়াশিংটন কনসেনসাস, মিক্সড ইকোনমি, এগুলো পড়ার দরকার নেই। ইকোনমিক রিফর্মসের আন্ডারে এইখান থেকে নেমে এসে সোজা চলে আসছে এলপিজি মডেলেতে। এলপিজি মডেলটা এক্সপ্লেন করা আছে, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, এইগুলোর কাজকর্ম কি, মানে এইগুলোর আন্ডারে যে সমস্ত ফিচার্সগুলো পড়ছে এগুলো পড়তে হচ্ছে, পারপাস পড়তে হচ্ছে। এরপরে জেনারেশনস অফ ইকোনমিক রিফর্মসের আন্ডারে যেটা আছে, ফার্স্ট জেনারেশন রিফর্ম 1991 থেকে 2000, এরকমভাবে সেকেন্ড জেনারেশন 2000 থেকে 2001 অনওয়ার্ডস, এরকমভাবে এই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জেনারেশন থেকে শুরু করে একদম ফোর্থ জেনারেশন রিফর্ম পর্যন্ত এখানে বলা আছে। এগুলো একটুখানি গ্রাফলি গো থ্রু করে নিতে পারো, কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে এখান থেকে। নেক্সট হচ্ছে ইনফ্লেশন। ইনফ্লেশনের ক্ষেত্রে তোমরা পড়ছো ইনফ্লেশনের ডেফিনিশন পড়ছো, জানছো ইনফ্লেশন জিনিসটা কি। এর বাইরে বিভিন্ন ধরনের ইনফ্লেশন হয়, ডিমান্ড পুল ইনফ্লেশন হয়, কস্ট পুশ ইনফ্লেশন হয়, এই সমস্ত জিনিসগুলো এখান থেকে পড়তে হচ্ছে। এই জিনিসগুলো কনসেপ্ট খুব সুন্দরভাবে এখানে বলা আছে। এরপরে তোমরা এর নিচে চলে আসছো
যে এই যে হাইপার ইনফ্লেশন কাকে বলে, লো ইনফ্লেশন, গ্যালোপিং ইনফ্লেশন, এগুলো পড়ে নিচ্ছ। ইনফ্লেশনারি গ্যাপ, ডিফ্লেশনারি গ্যাপ, ইনফ্লেশন ট্যাক্স, ইনফ্লেশন স্পাইরাল, এই সমস্ত কনসেপ্টগুলো এখান থেকে তোমাদের জানতে হচ্ছে, একদম বেস এফেক্ট পর্যন্ত পড়ছো। ইফেক্টস অফ ইনফ্লেশনটা এটা কনসেপ্ট থাকা দরকার, এটা ডিটেলে পড়ার দরকার নেই, এইগুলো ডিটেলে পড়ছো, কিন্তু এইগুলো কনসেপচুয়ালি জাস্ট ব্যাপারটাকে জানার জন্য পড়ছো, একটু স্কিপ করে করে পড়তে পারো। এফেক্টস অফ ইনফ্লেশন অন ট্রেড, ইনভেস্টমেন্ট, এক্সপেন্ডিচার, ট্যাক্স, এই সমস্ত পোর্শনগুলো এখানে বলা আছে। ইনফ্লেশন ইন ইন্ডিয়া কীভাবে মাপা হয়, হোলসেল প্রাইস ইন্ডেক্স কোনটা, তাছাড়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স কীরকমভাবে তার সাথে কানেকশন আছে, ইনফ্লেশনটাকে কীরকমভাবে ক্যালকুলেট করা হচ্ছে, স্ট্রাকচারাল ইনফ্লেশনের ক্ষেত্রে ইন্ডিয়াতে যে ট্রেন্ড দেখতে পাওয়া যাচ্ছে সেটা, এই সমস্ত জিনিসগুলো এখান থেকে পড়ে নিচ্ছ। সেভেন্থ পে কমিশন ইম্প্যাক্টটাও একটু জানা দরকার, এটা একটু অল্পভাবে জেনে নিচ্ছ, খুব ডিটেলে পড়ার দরকার নেই। এখানেতে ডিপ্রেশন, রিকভারি, বুম, রিসেশন, গ্রোথ, রিসেশন, এই ধরনের কনসেপ্ট কিছু বলা আছে বিজনেস সার্কেলেতে, যে কনসেপ্টগুলো খুব ইম্পর্টেন্ট টার্ম কাজে লাগে, তো এইগুলো একবার জাস্ট কনসেপ্টে জানার জন্য এগুলো জেনে নিচ্ছ। এই পোর্শনটা তোমাদের এখান থেকে পড়তে যদি অসুবিধা হয়, যদি ছোটো করেই বলা আছে, তাও পড়তে অসুবিধা হলে তোমরা এই পার্টিকুলার পোর্শনটা কিন্তু তোমরা উইকিপিডিয়া থেকে দেখে নিতে পারো, বা এই বইটা শেষ হয়ে একটা গ্লসারি আছে সেখানেও তোমরা পেয়ে যাবে। তারপরে এগ্রিকালচার অ্যান্ড ফুড ম্যানেজমেন্টের ক্ষেত্রে তোমাদেরকে এখান থেকে রবি, খারিফ, এই সমস্ত কিছু পড়তে হচ্ছে না, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, এগুলো পড়ার দরকার নেই। ল্যান্ড রিফর্ম পলিসি একটু পড়ে নিও, গ্রিন রেভলিউশনটা দেখতে হবে, ল্যান্ড রিফর্ম পলিসি, গ্রিন রেভলিউশন, ক্রপিং প্যাটার্ন পড়ার দরকার নেই, অ্যানিমাল রিয়ারিং পড়ার দরকার নেই, ফুড ম্যানেজমেন্ট দরকার নেই, বাফার স্টক জিনিসটা কী জেনে নিও, ফার্ম সাবসিডি পড়ার দরকার নেই, ফুড সিকিউরিটি একটু পড়ে নিও, পিডিএস অ্যান্ড ফুড সাবসিডি পড়ে নিও, এগ্রিকালচার মার্কেটিং পড়ার দরকার নেই, এগ্রিকালচারাল এগ্রি ট্রেড পলিসি পড়ে নিও, কমোডিটি ফিউচার মার্কেট জিনিসটা এটা পিছনে গ্লসারিতেও পেয়ে যাবে, কমোডিটি ফিউচার মার্কেটটা একটু জেনে নিও, এটা দরকার। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট জিনিসটা কি, এগুলো কনসেপ্ট কিন্তু আসে। এফডিআই ইন আপস্ট্রিম, ডাউনস্ট্রিম অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এফডিআই রোল এখানে জেনে নিও। তো এরকমভাবে এই জায়গাটা থেকে কনসেপচুয়ালি কিছু কিছু পোর্শন জাস্ট জানো, অল্প অল্প করে পড়ে নিয়ে, এখান থেকে বেশি কিছু কোয়েশ্চেন হবে না, তবে একটা দুটো কোয়েশ্চেন হলেও হতে পারে, যেগুলো কিন্তু তোমার সিম্পল কনসেপ্ট থাকলে, একটা বেসিক নলেজ থাকলে তোমরা উত্তর করতে পারবে। পেস্টিসাইড, এগ্রিকালচারাল ক্রেডিট, এগুলো কিছু পড়ার দরকার নেই। WTO পড়ার দরকার নেই, WTO অ্যান্ড এগ্রিকালচারাল সাবসিডির দরকার নেই এখানেতে। ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট পড়ে নিও, ফুড প্রসেসিং এর আন্ডারে যেগুলো আছে সেই জিনিসগুলো দরকার নেই। চ্যালেঞ্জেস, আউটলুক অফ দ্য ফিউচার, এগুলো দরকার নেই। তারপরে ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল পলিসি পড়ে নিও, 1986-এরটা ইম্পর্টেন্ট অবশ্যই, এটা জানতে হচ্ছে। এছাড়া 1980, 85, 86 ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন যেগুলো, সেগুলো একটু অল্প বিস্তর জেনে নিও, এখান থেকে কোয়েশ্চেন হতে পারে। নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি একটু ডিটেলে পড়ো, 1991-এর যেটা। ডিসইনভেস্টমেন্ট জিনিসটা কি, কীরকমভাবে ডিসইনভেস্টমেন্টের পলিসি নেওয়া হয়েছে, এটা পড়ো এখান থেকে। এফডিআই পলিসি মেজার একটু পড়ে নিও, মেক ইন ইন্ডিয়া, এটা ইম্পর্টেন্ট, স্টার্ট আপ ইন্ডিয়া ইম্পর্টেন্ট, এগুলো কনসেপ্ট এখানে সুন্দরভাবে বর্ণনা করা আছে, এগুলো পড়ে নিও। পুরোনো এডিশনেতে মেক ইন ইন্ডিয়া বা এই স্টার্ট আপ ইন্ডিয়া এই কনসেপ্টগুলো নেই। উদয় স্কিম, এটা পড়ে নিও এখান থেকে, এর বাইরে বাকি পোর্শনটা দরকার নেই। সার্ভিস সেক্টরের আন্ডারেতে এখানেতে আছে হচ্ছে গ্লোবাল সিনারিও, দরকার নেই। ইন্ডিয়ান সিনারিওর আন্ডারে এফডিআই ইন সার্ভিস সেক্টর পড়ে নিও, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ইন সার্ভিস সেক্টর, এটা ইম্পর্টেন্ট, এর বাইরে এখান থেকে আর কিছু পড়তে হবে না। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, R&D সার্ভিসের আন্ডারে যেটা পড়ছে সেইটা পড়ার দরকার নেই। ম্যানুফ্যাকচারিং ভার্সেস সার্ভিস দরকার নেই। গ্লোবাল নেগোসিয়েশন দরকার নেই। রেস্ট্রিকশনস অ্যান্ড রেগুলেশনস দরকার নেই। নিড ফর রিফর্মস, এটাও দরকার নেই। ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল মার্কেটে চলে আসছে। ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল মার্কেটের ক্ষেত্রে মানি মার্কেট জিনিসটা কি জানছো, অর্গানাইজড আনঅর্গানাইজড মানি মার্কেট দুটি জানছো, মিউচুয়াল ফান্ড জিনিসটা কি জানছো। এর বাইরে এখানেতে DFHI কনসেপ্টে জেনে নিও, ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেটের স্ট্রাকচার জেনে নিও, ফাইন্যান্সিয়াল রেগুলেশন পড়ার দরকার নেই। ব্যাঙ্কিংয়ে চলে আসছো। ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনটা জানতে হচ্ছে, ব্যাঙ্কিংয়ের আন্ডারে রিজার্ভ ব্যাঙ্ক জানতে হচ্ছে, রিজার্ভ ব্যাঙ্কের আন্ডারে বিভিন্ন কনসেপ্ট আছে যেগুলো থেকে কোয়েশ্চেন হয় জানো, সেগুলো আলাদা করে বলার দরকার নেই। CRR, SLR, ব্যাঙ্ক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, এগুলো জিনিসগুলো কি জেনে নিও। এর বাইরে এগুলোর ইম্প্যাক্ট অন ইকোনমি, ইম্প্যাক্ট অন ভ্যারিয়াস সেক্টরস অফ দ্য ইকোনমি, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তো এইটার ক্ষেত্রে কনসেপ্ট তোমাদের ভালো করে তৈরি করতে হবে। রমেশ সিংয়ের বাইরে এই জায়গাটাতে রেফারেন্স ওয়ার্ক করতে পারো, আরও বিভিন্ন এরিয়া থেকে, যেমন যে কোনো ওয়েবসাইট থেকে পড়ে নিতে পারো, যেখানে ডিটেলে একটু বলা আছে ইম্প্যাক্টগুলো।
এরপরে তোমরা ন্যাশনালাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ইমার্জেন্স অফ এসবিআই এটা পড়ছো। ন্যাশনালাইজড ব্যাঙ্কের কনসেপ্ট কীরকমভাবে তৈরি হচ্ছে, কবে স্টার্ট হচ্ছে, কীরকমভাবে কী করা হচ্ছে, কেন করা হচ্ছে, এগুলো এখানে পুরোপুরি কনসেপ্ট তৈরি করার চেষ্টা করো, ব্যাপারটার পিছনে রিজনটা জানার চেষ্টা করো। ব্যাঙ্কিং সেক্টর রিফর্মস পড়ছো। নন পারফর্মিং অ্যাসেট জিনিসটা কি জাস্ট জেনে নিচ্ছ। এর আন্ডারে আর কিছু পড়ার দরকার নেই। বেসেল নর্মটা একটু পড়ে নিচ্ছ। বেসেল নর্ম 3, বেসেল 1, 2 তেমনভাবে না পড়লেও চলবে, বেসেল 3টা পড়ো। নন রেসিডেন্ট ইন্ডিয়ান ডিপোজিট দরকার নেই। লেভেলস অফ এটিএম দরকার নেই। নিধি পড়ে নাও। চিট ফান্ড জিনিসটা কি, উর্জিত প্যাটেল কমিটি খুব ইম্পর্টেন্ট, নচিকেত মোর কমিটি ইম্পর্টেন্ট, এই দুটো জেনে নিচ্ছ কমিটি, এই কমিটির রেকমেন্ডেশন। স্মল অ্যান্ড পেমেন্ট ব্যাঙ্কের আন্ডারে যেগুলো আছে সেগুলো পড়ার দরকার নেই। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন জিনিসটা কি, প্রধানমন্ত্রী জনধন যোজনার যেটা কনসেপ্ট এবং পারপাস ছিল সেটা কি, এটা জেনে নিতে হবে। এরপরে বিভিন্ন যে পোর্শনগুলো আছে, যেমন এএলএম অফ ব্যাঙ্কস, রিসেন্ট কনসার্নস, গোল্ড ইনভেস্টমেন্ট স্কিম, এগুলো জানার দরকার নেই। ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্মটা জেনে নিচ্ছ এবং মুদ্রা ব্যাংক জেনে নিচ্ছ। ইনফ্রাস্ট্রাকচার ইন ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্স্যুরেন্স ইন ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্স্যুরেন্স জিনিসটা কি, জেনারেল ইন্স্যুরেন্স আর লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে পার্থক্য কি, এলআইসি, জিআইসি এগুলো কবে স্টার্ট হয়েছে, এগুলোর কী পারপাস ছিল, কী রোল ছিল, এগুলো জেনে নিচ্ছ। ইন্স্যুরেন্স রিফর্মের ক্ষেত্রে আইআরডিএ এবং তার রোল জানছো। এর বাইরে আর কিছু পড়ার দরকার হচ্ছে না এখানেতে। তোমরা চলে আসছো সিকিউরিটি মার্কেটে। সিকিউরিটি মার্কেটের ক্ষেত্রে অল্প করে জানতে হচ্ছে, খুব ডিটেলে কিছু জানার দরকার নেই। স্টক এক্সচেঞ্জ জিনিসটা কি, এনএসসি বিএসসি জিনিসটা কি, এই দুটো জিনিস জানছো। কোথায় এস্টাবলিশ হয়েছে, কত সালে এস্টাবলিশ হয়েছে, কোন এরিয়াতে আছে, এই সমস্ত জিনিসগুলো। সেবি, রোল অফ সেবি জানছো, এসিবিআই। কমোডিটি ট্রেডিংটা ক্ষেত্রে জানছো যে কমোডিটি ট্রেডিংটা কি। এরপরে আর বাকি এই যে এই কনসেপ্টগুলো আছে, রোলিং সেটেলমেন্ট, এই সমস্ত জিনিসগুলো জানার কোনো দরকার নেই। কিছু কিছু কনসেপ্ট যেমন বদলা তোমরা এখানে পিছনে গ্লসারি যেটাকে আমি রেফার করবো লাস্টে, সেটার ক্ষেত্রে পাবে, তার আন্ডারে আছে। এগুলো কিছু কিছু জিনিস ইম্পর্টেন্ট আছে এগুলোর মধ্যে থেকে, এখান থেকে না পড়ে এই জায়গাটা স্কিপ করে যেতে পারো, পরে পড়ে নেবে। পেড আপ ক্যাপিটাল যেমন কনসেপ্টটা ইম্পর্টেন্ট। পেড আপ ক্যাপিটাল জিনিসটা কি, এঞ্জেল ইনভেস্টর বা এঞ্জেল ইনভেস্টমেন্ট জিনিসটা কি, এই সমস্ত জিনিসগুলো। এরপরে পার্টিসিপেটরি নোটস জিনিসটা কি, এই কনসেপ্ট এটাও ইম্পর্টেন্ট, পড়তে হবে। পার্টিসিপেটরি নোট জিনিসটা কি, শর্ট সেলিংয়ের ক্ষেত্রে কিছু কিছু কনসেপ্ট আছে, বুল অ্যান্ড বিয়ার, আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং যেটা, সেটা কি, এই সমস্ত জিনিসগুলো জানতে হচ্ছে। ই গোল্ডের কনসেপ্টে জেনে নিচ্ছ। এর বাইরে আর কিছু পড়ার দরকার হচ্ছে না। এক্সটার্নাল সেক্টর ইন ইন্ডিয়ার ক্ষেত্রে ফরেক্স রিজার্ভ জিনিসটা কি জানছো, ফরেক্স রিজার্ভের রোল জানছো। তারপরে ফ্লোটিং কারেন্সি রিজাইম, ফিক্সড কারেন্সি রেজাইম, এগুলো জানছো। এখান থেকেও কিছু কিছু কনসেপ্ট করতে হচ্ছে। ট্রেড ব্যালেন্স, ট্রেড পলিসি, এগুলো জানছো। ডিভ্যালুয়েশন, অ্যাপ্রিসিয়েশন, রিভ্যালুয়েশন, বিওপি, ব্যালেন্স অফ পেমেন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এগুলো জানছো। কনভার্টেবিলিটি। এরপরে হার্ড কারেন্সি, সফট কারেন্সি, এগুলো চিপ কারেন্সি, ডিয়ার কারেন্সি, এই কারেন্সির আন্ডারে যে যে কনসেপ্টগুলো আছে এগুলো প্রত্যেকটাই জানতে হবে, পড়তে হবে। এখান থেকে এগুলো সব পড়ে নিও। তারপরে স্পেশাল ইকোনমিক জোনের আন্ডারে থাকছে কি, এরিয়া, ল্যান্ড অ্যাকুইজিশন ইস্যু অ্যান্ড এসিজেডের বিভিন্ন চ্যালেঞ্জ, এসিজেড জিনিসটা কি, এইগুলো জেনে নিও এখান থেকে। এর বাইরে বাকি যেগুলো আছে এই পোর্শনটা আর পড়ার দরকার নেই। ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্গানাইজেশনস অ্যান্ড ইন্ডিয়ার আন্ডারে ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম জিনিসটা কি, শুধু এইটুকু জেনে নাও। এর বাইরে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আইএমএফ, এই দুটো জানছো। ওয়ার্ল্ড ব্যাংক জানছো, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক জানছো। এইদিকে হচ্ছে ব্রিক্স আর ডব্লিউটিও। এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই, এগুলো জাস্ট একবার গো থ্রু করে নাও। ট্যাক্স স্ট্রাকচারের আন্ডারে ট্যাক্সের ব্যাপারে জানছো। ডিরেক্ট ইনডিরেক্ট ট্যাক্সের কনসেপ্টটা কি, ট্যাক্সের হিস্ট্রি জানার দরকার নেই। আগের যে ধরনের ট্যাক্স ছিল সেগুলো জানার দরকার নেই। মেথড অফ ট্যাক্সেশনটা জানতে পারো, প্রোগ্রেসিভ, রিগ্রেসিভ, এই জিনিসগুলো, প্রপোর্শনাল। এবং তারপরে জিএসটি পড়ে নিচ্ছ এখান থেকে। জিএসটি এই জায়গাটাতে বলা আছে সুন্দরভাবে। তো জিএসটির ভাগগুলো সমস্ত কিছুই পড়তে হবে, যেটা স্টেট জিএসটি, সেন্ট্রাল জিএসটি, সব কিছু জানতে হচ্ছে। এখানে ক্যাপিটাল গেইন ট্যাক্স জিনিসটা কি, এখান থেকে শুধু জানছো। মিনিমাম অল্টারনেট ট্যাক্স জিনিসটি জানছো। ইনভেস্টমেন্ট অ্যালাউন্স জানছো। ট্যাক্স এক্সপেন্ডিচার জানছো। এর বাইরে আর তেমন কিছু পড়ার দরকার নেই। এই কনসেপ্টগুলো থাকা দরকার, এগুলো যেগুলো একদম বিভিন্ন সময় নিউজে আসে, একদম বেসিক কনসেপ্ট থাকা উচিত সেগুলো। ডিরেক্ট ট্যাক্স কোড 2013 কী ছিল সেই জিনিসটা জানছো।
পাবলিক ফাইন্যান্সের আন্ডারেতে বাজেট আছে, বাজেটের কনসেপ্টে জাস্ট জানছো, বাজেট কীরকমভাবে কী তৈরি করা হচ্ছে, প্ল্যান অ্যান্ড নন প্ল্যান এক্সপেন্ডিচার জিনিসটা কি, ক্যাপিটাল বাজেট কি, এখান থেকে কিছু কিছু কনসেপ্ট জানতেই হবে অবশ্যই। জানো তোমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ক্যাপিটাল ডেফিসিট, ফিসকাল ডেফিসিট, এগুলো ক্যাপিটাল অ্যান্ড ফিসকাল ডেফিসিটের মধ্যে পার্থক্য কী, প্রাইমারি ডেফিসিট, মনিটাইজ ডেফিসিট, এই কনসেপ্টগুলো এখানেতে বলা আছে, এগুলো জেনে নিও। এরপরে ডেফিসিট ফাইন্যান্সিং জিনিসটা কি এটাও জানতে হচ্ছে। তারপরে যে পোর্শনগুলো আছে এখানেতে সেগুলো পড়ার দরকার নেই কিছু, ফিসকাল পলিসি থেকে কিছু পড়ার দরকার নেই। ফিসকাল পলিসি থেকে নর্মালি কোয়েশ্চেন আসে না, তবে ফিসকাল পলিসি থেকে যদি কিছু আসে সেগুলো কারেন্ট ইস্যু আন্ডারেতে চলে আসবে, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে গিয়ে সেগুলো তৈরি করা হয়ে যাবে। তো এইগুলো কিছু দরকার নেই, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, কাট মোশন, এগুলো সব বাদ দিয়ে দিচ্ছ। এরপরে তোমরা চলে আসছো সাস্টেনেবিলিটি নেক্সট পোর্শনেতে, প্যারিস এগ্রিমেন্ট, গ্রিন ফাইন্যান্স, ক্লাইমেট ফাইন্যান্স, এগুলো কিচ্ছু পড়ার দরকার নেই, এগুলো পুরোপুরি বাদ দিয়ে দাও এই চ্যাপ্টারটা। সাস্টেনেবিলিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ থেকে কিচ্ছু পড়ার দরকার নেই, বাদ দিয়ে দাও। প্রিপেয়ারিং ফর ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কনসেপ্টটা শুধু জানতে হবে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড জিনিসটা কি, এটার রোল কীরকমভাবে কী হয় ব্যাপারটা, এইটুকু শুধু জানতে হচ্ছে। এর বাইরে আলাদা করে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের কনসেপ্টের বাইরে আলাদা এই পোর্শনটা কিছু জানার দরকার নেই। এই পোর্শনটা তার মানে রমেশ সিং থেকে না পড়ে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বাইরে থেকে ইন্টারনেট থেকে উইকিপিডিয়া থেকে পড়ে নিতে পারো। হিউম্যান ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া, এইচডিআর রিপোর্ট যেটা আছে, এইচডিআর রিপোর্ট এখান থেকে পড়ার দরকার নেই তোমাদের, এইচডিআর রিপোর্ট এমনি পেয়ে যাবে তোমরা, যোজনাতেও এইচডিআর রিপোর্টটা পাবলিশ করা হয়, যোজনা, কুরুক্ষেত্র, এই ধরনের ম্যাগাজিনেতেও তোমরা পাবে, বিভিন্ন এর বাইরেও তোমরা যে ম্যাগাজিন ফলো করো সেখানেও পাবে, ইন্টারনেটে পাবে। এইচডিআর রিপোর্টটা জেনে নিচ্ছ শুধু, হ্যাপিনেস ইন্ডেক্স জেনে নিচ্ছ, বাজেট জানছো, এবং ইকোনমিক সার্ভে অফ ইন্ডিয়ার তোমাদের লেটেস্ট যেটা সেইটা, ইকোনমিক সার্ভে অফ ইন্ডিয়া থেকে কিছু 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 ডেটা রেখে দিচ্ছ শুধু। তার মানে এইখানে যে পোর্শনটা আছে এই পোর্শনটা অ্যাজ সাচ তোমাদেরকে কিন্তু রমেশ সিং থেকে পড়তে হচ্ছে না, হিউম্যান ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়াটা। এর বাইরে যে সমস্ত জিনিসগুলো আছে, এই যে পভার্টি এস্টিমেট থেকে শুরু করে এই ডেমোগ্রাফিক্স, সোশিও ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাস, এগুলো কিছু পড়ার দরকার নেই এই চ্যাপ্টারের আন্ডারে। ইকোনমিক কনসেপ্ট অ্যান্ড টার্মিনোলজি, আমি গ্লসারি বলতে এই জায়গাটা মিন করছিলাম, এটা খুব সুন্দর একটা পোর্শন যেখানেতে অ্যালফাবেটিক্যালি তোমরা কিন্তু অনেক কনসেপ্ট পাবে। এখানের মধ্যে থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট কোনগুলো বুঝবে কী করে, যেগুলো তোমরা নিউজে শোনো বা যেগুলো সাধারণভাবে যে কোনো ইকোনমিক আর্টিকেল পড়তে গেলে, ইকোনমিক্সের কোনো আর্টিকেল বা ইকোনমিক্সের কিছু ব্যাপারে তোমাদের যে যে টার্মগুলো তোমরা দেখো সেইগুলোর ব্যাপারে একটা বেসিক আইডিয়া তোমাদের রাখতে হবে, সেটার জন্যই এটা হেল্প করবে তোমাদের, এই বইটা এই কারণে পপুলার। এখানের মধ্যে দেখো অ্যাবিউজ অফ ডমিনেন্স, অ্যাক্টিভিটি রেট, এডিআর, এইগুলো সব ছোটো ছোটো করে বলা আছে, কিন্তু এগুলো তোমাদের অ্যাজ সাচ দরকার হবে না, তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে যে এগুলোর মধ্যে থেকে তোমাদের কী পড়তে হবে। যেমন বন্ড জানতে হচ্ছে, বন্ড জিনিসটা কি, এরকমভাবে বাজেট লাইন। তারপরে এখানে যদি আমরা চলে আসি বিজনেস সাইকেল, তারপরে হচ্ছে বাই আউট, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, ক্যাপিটাল আউটপুট রেশিও, এই যে টার্মগুলো, এই টার্মগুলো তোমরা একটুখানি যদি গো থ্রু করো এই পোর্শনটা, তাহলে বুঝতে পারবে। প্রথমে দাগ দিয়ে নেবে যে কোন কোন জিনিসগুলো তোমাদের পড়তে হবে এর মধ্যে থেকে, তারপরে এখান থেকে পড়ে নিও। খুব ছোটো ছোটো কনসেপ্টে সুন্দরভাবে বলা আছে। এখানে দেখো ডিরেক্ট কস্ট, ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এই ধরনের কনসেপ্ট যেগুলো তোমরা সচরাচর শোনো, যেগুলো তোমাদের জানা উচিত বলে মনে হয়, সেই কনসেপ্টগুলো এখান থেকে তৈরি করবে। এঞ্জেলস ল, ছোটো ছোটো করে বলা আছে এখানেতে, তোমরা প্রচুর পাবে, অ্যালফাবেটিক্যালি সাজানো আছে। আইপিও দেখো, আগেও আইপিও ছিল, কিন্তু আমি বলছিলাম যে ওখান থেকে না পড়লেও চলবে, ওখানে যা যা ছিল এখানেতে সেই টার্মগুলো প্রত্যেকটাই অলমোস্ট আছে। লরেন্স কার্ভ, লরেন্স কার্ভটা ইনইকুয়ালিটিকে এক্সামিন করার জন্য তো এই ধরনের কোয়েশ্চেন আসে, লরেন্স কার্ভটা কী মেজার করে। লিকুইডিটি, লিকুইড অ্যাসেট, এই জিনিসগুলো তোমাদের জানতে হচ্ছে। তো এরকমভাবে গ্লসারি থেকে তোমরা পড়ে নিও, প্রচুর গ্লসারির আন্ডারে প্রচুর কনসেপ্ট আছে। সিলেক্টেড এমসিকিউজের যে পোর্শনটা আছে এখানেতে, সিলেক্টেড এমসিকিউ এর পোর্শনটা থেকে তোমরা এমসিকিউ কিছু সলভ করতে পারো, ভালো পোর্শন, মেন্সে হেল্প করবে। এর বাইরে এই যে ইউনিয়ন বাজেট আছে, ইকোনমিক সার্ভে আছে, এগুলো এখান থেকে পড়ার দরকার নেই, রেল বাজেট আলাদা করে তো এখন পাওয়া যাবে না, তো এগুলো দরকার নেই আর। তো এরকমভাবে তোমরা রমেশ সিং থেকে যদি বইটা দেখো, বইটা ভলিউম আছে ঠিক কথা, কিন্তু রমেশ সিংটা কনসেপ্ট তৈরি করার জন্য খুবই ভালো, খুব পপুলার বই হওয়ার অনেকগুলো রিজন আছে কনসেপ্ট তৈরি করার জন্য ভালো। লেআউটটা খুব সুন্দর, দেখো অনেক বড় বড় করে সুন্দর একটা লেআউটে সাজানো হয়েছে, বইটাকে পড়তে সুবিধা হবে। থার্ড ব্যাপার হচ্ছে যে প্রচুর ডেটা আছে, একই সাথে কনসেপ্ট আছে, একসাথে দুটো জিনিসই পাচ্ছ। যদি আমরা তুলনা করি বিভিন্ন ধরনের ইকোনমিক্সের পপুলার বই, দত্সুন্দরম, মিশ্রাপুরি, এগুলোর থেকে রমেশ সিং বেটার হবে অবশ্যই, কারণ রমেশ সিং এতে সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে। যারা
ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট নয় তাদেরও পড়তে অসুবিধা হওয়ার কথা নয়, কারণ খুব সিম্পল লুসিড ল্যাঙ্গুয়েজতে কিন্তু এক্সপ্লেন করা হয়েছে। তাই তোমরা রমেশ সিং থেকে যদি পড়ো WBCS মেন্সের জন্য অবশ্যই হেল্প করবে, WBCS প্রিলিমসেও হেল্প করবে। রমেশ সিং একটাই বই হতে পারে যেটা থেকে পড়ে ম্যাক্সিমাম কোয়েশ্চেনেরই উত্তর করা যাবে। রমেশ সিং যদি কেউ পড়ে, যেরকমভাবে আমি ইনস্ট্রাকশন দিলাম যে এই এরিয়াগুলোকে পড়তে হবে, ইম্পর্টেন্ট এরিয়া, এরকমভাবে যদি কেউ পড়ে তারপরে ফার্দার অন্য কোনো বই অ্যাটলিস্ট টেক্সট বুক রেফার করার দরকার নেই। কিছু ক্রস রেফারেন্স এর জন্য, রেফারেন্স ওয়ার্কের জন্য, ক্রস চেক করার জন্য উইকিপিডিয়া বা ইন্টারনেটে বিভিন্ন সোর্স ইউজ করতে পারে। উই থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম। আমরা নেক্সট ডেতে আবার কোনো আর একটা কমেন্টের ওপরে ভিডিও করব এবং নেক্সট ডেতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।